বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর সংবিধানের সংশোধনীগুলো পড়তে গিয়ে কি মাথা একদম জটপাকিয়ে যাচ্ছে? বিশেষ করে প্রথম ১৭টা সংশোধনী, যেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবেই। আচ্ছা, আজ আমরা দেখব কিভাবে এই ১৭টা সংশোধনীকে শুকনো পড়া হিসেবে না দেখে গল্পের মতো করে মনে রাখা যায়। আমি জানি পরপর ১৭টা সংশোধনীর সাল, বিষয়বস্তু এই সবকিছু একবারে মনে রাখাটা বেশ কঠিন। অনেক সময় তো একটার সাথে আরেকটা গুলিয়েও যায়, তাই না? এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা। প্রায় সবাই এই ঝামেলার মধ্যে দিয়ে যান। কিন্তু কি হবে যদি বলি এর একটা দারুণ সহজ আর কার্যকর কৌশল আছে? চলুন আজ আমরা সেই কৌশলটাই শিখব, যেটা দিয়ে শুধু পরীক্ষার জন্য মুখস্থ করা নয়, বরং সংবিধানের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসলেই বোঝা যাবে এবং মনেও থাকবে। তাহলে চলুন দেখে নেই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব কেন এগুলো মনে রাখতে আমাদের কষ্ট হয়। তারপর শিখব আমাদের সেই বিশেষ গ্রুপিং কৌশল। এরপর মূল সংশোধনীগুলোকে কয়েকটি দলে ভাগ করে আলোচনা করব, আর সবশেষে থাকবে পরীক্ষার আগে ঝটপট রিভিশনের জন্য একটা 1 পেজ নোট। দেখুন, সমস্যাটা হলো আমাদের ব্রেইনের গঠন নিয়ে। আমাদের ব্রেইন কিন্তু সম্পর্কহীন, এলোমেলো তথ্যের তালিকা মনে রাখতে একদমই পারে না। তাই একটার পর একটা সংশোধনী শুধু পড়ে যাওয়াটা আসলে শেখার সবচেয়ে ভুল উপায়। কারণ এতে তথ্যগুলোর মধ্যে কোনো সংযোগই তৈরি হয় না। তার আগে খুব সংক্ষেপে একটু জেনে নিই এই সাংবিধানিক সংশোধনী জিনিসটা আসলে কি। দেখুন, সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে জাতীয় সংসদ ২/৩ সদস্যের ভোটে সংবিধান পরিবর্তন করতে পারবে। সহজ কথায় এটাই হলো দেশের সর্বোচ্চ আইনকে সময়ের সাথে সাথে আপ টু ডেট রাখার একটা উপায়। আর এখানে আসছে আমাদের মূল সমাধান, গ্রুপিং কৌশল। আমরা সাল অনুযায়ী একটার পর একটা না শিখে বিষয়বস্তু বা থিম অনুযায়ী সংশোধনীগুলোকে কয়েকটি দলে ভাগ করে ফেলব। কারণ আমাদের মস্তিষ্ক বিচ্ছিন্ন তথ্য নয়, বরং সম্পর্কিত গল্প আর প্যাটার্ন অনেক সহজে আর ভালোভাবে মনে রাখতে পারে। এই কৌশলটা ব্যবহার করার জন্য মাত্র ৪টি সহজ ধাপ। প্রথমত, সাল অনুযায়ী পড়ার চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। এরপর সংশোধনীগুলোর মধ্যে মিলগুলো বা কমন থিমগুলো খুঁজে বের করুন। সেগুলোকে এক একটা গ্রুপে ফেলুন, আর প্রত্যেকটা গ্রুপের জন্য একটা করে ছোট্ট গল্প বানিয়ে ফেলুন। ব্যাস। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে নেমে পড়ি। দেখি এই কৌশলটা বাস্তবে কিভাবে কাজ করে। আমরা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলোকে কয়েকটা দলে ভাগ করে তাদের পেছনের গল্পগুলো জানব। এতে আমাদের ফোকাস ঠিক থাকবে আর মনে রাখাও অনেক সহজ হবে। আমাদের প্রথম গল্পটা হলো সামরিক শাসনের বৈধতা নিয়ে। এখানে দেখুন, পঞ্চম আর সপ্তম এই দুটো সংশোধনীর মূল উদ্দেশ্য কিন্তু প্রায় একই রকম ছিল। পঞ্চম সংশোধনী প্রথম সামরিক শাসনামলের সব কাজকে বৈধতা দিয়েছিল, আর সপ্তম সংশোধনী ঠিক একই কাজটা করেছিল দ্বিতীয় সামরিক শাসনামলের জন্য, দুটোই চতুর্থ তফসিলে একটি করে নতুন প্যারাগ্রাফ যোগ করে। আর এই দুটোকে একসাথে মনে রাখার জন্য একটা দারুণ ছন্দ আছে। ৫ আর ৭ সামরিক শাসনের বৈধতাতে। এই একটা লাইন মনে রাখলেই কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ সংশোধনী আপনার মাথায় গেঁথে গেল। আমাদের দ্বিতীয় গল্পটা হলো ক্ষমতার ধরন নিয়ে, মানে রাষ্ট্রপতি শাসিত সরকার বনাম সংসদীয় সরকার। দেখুন, চতুর্থ সংশোধনীতে সংসদীয় পদ্ধতি বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আর একদলীয় শাসন মানে বাকশাল চালু করা হয়েছিল। আর ঠিক এর উল্টো ঘটনাটা ঘটল দ্বাদশ সংশোধনীতে, যেখানে আবার সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হলো। একটা আর একটা ঠিক বিপরীত। এই দুটোকে আলাদা করে মনে রাখতে এই ছন্দটা দারুণ কাজে দেবে। ৪-এ এক নায়ক, ১২তে সংসদীয় চালক। কি সহজ, তাই না? একটা লাইনেই ক্ষমতার পুরো পট পরিবর্তনের গল্পটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আসা যাক সংসদের নারী আসনের গল্পে। এটা কিন্তু একবারে হয়নি, একটা ধারাবাহিক বিবর্তনের মতো করে হয়েছে। দশম সংশোধনী দিয়ে এর শুরু, যেখানে ৩০টা আসন ১০ বছরের জন্য রাখা হয়। এরপর চতুর্দশ সংশোধনীতে আসন বেড়ে হল ৪৫, পঞ্চদশে সেটা আরও বেড়ে হল ৫০, আর সবশেষে সপ্তদশ সংশোধনীতে এই ৫০টা আসনের মেয়াদ আরও ২৫ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়। দেখুন, এটা একটা পরিষ্কার আর ধারাবাহিক গল্প। একদম শুরুতে মানে ১৯৭৩ সালে প্রথম দুটো সংশোধনী আনা হয়েছিল দেশের ভিত্তিটাকে শক্ত করার জন্য। প্রথমটা আনা হয়েছিল ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করার জন্য, আর দ্বিতীয়টার মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা আর কিছু মৌলিক অধিকার স্থগিত করার নিয়ম চালু করা হয়। মানে একটা ছিল অতীতের ন্যায় বিচারের জন্য আর অন্যটা ভবিষ্যতের নিরাপত্তার জন্য। বিশেষ করে দ্বিতীয় সংশোধনীটা মনে রাখতে এই লাইনটা খুব সাহায্য করবে। ২ মানে ভয়, অধিকার হয় ক্ষয়। এই লাইনটা জরুরি অবস্থার সাথে যে মৌলিক অধিকার কমে যায় সেই বিষয়টাকে সরাসরি কানেক্ট করে দেয়।
এবার আমরা কথা বলবো এমন দুটো সংশোধনী নিয়ে যেগুলোকে বলা যায় গেম চেঞ্জার। পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এগুলো থেকেই আসে, কারণ এগুলো বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে সবচেয়ে বড় কিছু পরিবর্তন এনেছিল। এর মধ্যে প্রথমটা হল ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী। এর মাধ্যমেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল একটাই, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচন যেন সুষ্ঠু আর শান্তিপূর্ণভাবে হয় সেটা নিশ্চিত করা। আর দ্বিতীয় গেম চেঞ্জার হল ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী। এটা বলতে গেলে সংবিধানের একটা বিশাল রদবদল ছিল। সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনা হয় সেটা হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে চালু হওয়া সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেই বাতিল করে দেওয়া। এছাড়াও ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠার মতো আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় এর মাধ্যমে। তো এতক্ষণ আমরা যে এতগুলো গল্প শুনলাম সেগুলোকে এবার এক জায়গায় নিয়ে আসার পালা। এটাই হলো আমাদের সেই প্রতিশ্রুত এক পাতা রিভিশন শিট, যা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এক পলকে দেখে নেওয়ার জন্য দারুণ কার্যকর। এই টেবিলটার দিকে একবার তাকান। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলোকে তাদের মূল বিষয় আর মনে রাখার সহজ সংকেতসহ একসাথে রেখেছি। ২ মানে ভয়, ৪ একনায়ক, ১২ সংসদীয় চালক আর ৫ আর ৭ সামরিক শাসনের বৈধতাতে। এই টেবিলটাই হতে পারে আপনার ফাইনাল রিভিশনের মূল হাতিয়ার। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, সংবিধান কিন্তু পাথরে খোদাই করা কোনো স্থির নথি নয়। এটি একটি জীবন্ত দলিল, যা সময়ের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে প্রতিনিয়ত পরিবর্তিত আর বিকশিত হতে থাকে। তাহলে এখন সবার জন্য আমার একটা প্রশ্ন, যেহেতু সংবিধান একটি জীবন্ত দলিল, একটু ভেবে দেখুন তো এর পরের অধ্যায়ে অর্থাৎ অষ্টাদশ সংশোধনীতে কোন বিষয়টি উঠে আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার সিলেবাসের বাইরেও আমাদের দেশের সর্বোচ্চ আইন নিয়ে আরও গভীরভাবে ভাবতে উৎসাহিত করবে।